নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলো রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং, অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব ৩রা নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ফিডে ওয়ার্ল্ড চেস কাপের ট্রফির নামকরণ কার নামে করা হয়েছে? ফিডে ওয়ার্ল্ড চেস কাপ এটি ভারতের খুবই নামকরা একটি চেস কম্পিটিশন। এই চেস কাপটির নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দের নামে রাখা হয়েছে। ফিডে ওয়ার্ল্ড চেস কাপের ট্রফির নামটি বিশ্বনাথন আনন্দের নামে রাখা হয়েছে, যিনি ৫বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন। এবারের ফিডে ওয়ার্ল্ড চেস কাপ গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বনাথন আনন্দ, যিনি ১৯৬৯ সালের ১১ই ডিসেম্বরে জন্মগ্রহণ করেন তামিলনাড়ু রাজ্যে। তিনি ১৯৮৮ সালে প্রথম আন্তর্জাতিক দাবার গ্র্যান্ড মাস্টার হন। বিশ্বনাথন আনন্দকে আমরা দ্য লাইটনিং কিড বলে চিনি, কারণ তিনি দ্রুততার সাথে খেলার জন্য খুব বিখ্যাত। পরের প্রশ্নটি হলো, কোন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং হিন্দি ও ভোজপুরি সাহিত্যের জন্য পরিচিত একজন প্রখ্যাত সাহিত্যকার মৃত্যুবরণ করেছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, তিনি হলেন ডক্টর রামদাস মিশ্র। ইনি হিন্দি ও ভোজপুরির খুব প্রখ্যাত সাহিত্যকার। ইনি ২০২৪ সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। পরের প্রশ্নটি হলো, ভারতীয় নৌসেনার কারিগরি প্রধান কর্মকর্তা হিসাবে ১লা নভেম্বর ২০২৫ তারিখে কে নিযুক্ত হয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, তার নাম হলো ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং, এবং ইনি ভারতীয় নৌসেনার কারিগরি প্রধান কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি জাতীয় প্রতিরক্ষা একাডেমি খড়গওয়াসলা থেকে শিক্ষিত এবং ১৯৯০ ক্যাডারের অফিসার। তিনি গ্যানারি ও মিসাইল বিষয়ে খুবই বড় বিশেষজ্ঞ। ইনি এর আগে আইএনএস রঞ্জিত, আইএনএস প্রহার, ব্রহ্মপুত্র, শিবালিক, কোচি, বিদ্যুৎ, খুখরি মতন যুদ্ধপথেও কাজ করেছেন। এবার এটি নৌসেনার জন্য। তো নৌসেনার বর্তমান প্রধান হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। পরের প্রশ্নটি হলো, ২০২৫ সালে টাইম ম্যাগাজিনের টাইম 100 ক্লাইমেট 2025 তালিকায় কে অন্তর্ভুক্ত হয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো সোনম ওয়াংচুক। ইনি লাদাখ থেকে বিলং করেন এবং ইনি একজন এডুকেটর ও ক্লাইমেট নিয়ে খুব সজাগ ব্যক্তি। ইনি টাইম 100 ক্লাইমেট 2025 এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই যে আইস স্তূপা হচ্ছে শীতকালীন জলকে সংরক্ষণ করে বসন্তকালে সেচ কাজে ব্যবহার করার একটি প্রক্রিয়া, এবং এই উৎকৃষ্ট কাজের জন্য ইনি টাইমস 100 ক্লাইমেট 2025 এ নথিভুক্ত হয়েছেন। পরের প্রশ্নটি হলো, কোন প্রযুক্তি কোম্পানি ইতিহাসে প্রথমবারের মতো $5 ট্রিলিয়ন বাজার মূল্যায়নে পৌঁছেছে এবং সেই মূল্যটি ধরে রেখেছে? এই কোম্পানিটি হলো এনভিডিয়া। এনভিডিয়া একটি কম্পিউটার চিপ ম্যানুফ্যাকচারার কোম্পানি, যেটি বর্তমানে এআই এর সঙ্গেও খুব ভালোভাবে কাজ করছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 5 এপ্রিল 1993। এর প্রতিষ্ঠাতা হলেন জনসন হুয়াং, ক্রিস ম্যালচেস্কি ও কার্টিস প্রিম। এর সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়াতে এবং বর্তমানে এর প্রধান হলেন জনসন হুয়াং। এবার আপনি ভাবুন, এনভিডিয়া একটি কোম্পানি হয়ে $5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল ক্রস করে গেছে। এই বিশ্বে মাত্র দুটি দেশ, আমেরিকা এবং চায়না, এমন দুটি দেশ যাদের টোটাল নেটওয়ার্থ $5 ট্রিলিয়ন ইকোনমির উপরে। তার মানে এই কোম্পানি মাত্র দুনিয়ার দুটি দেশের থেকে পিছনে আছে, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের থেকে এই কোম্পানির অর্থর মূল্যায়ন অনেক বেশি। পরের প্রশ্নটি হলো, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গণনামূলক চিন্তাভাবনা কম্পিউটিং থিঙ্কিং শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু হবে এবং কোন শিক্ষা সেশন থেকে শুরু হবে? বর্তমানে ভারতীয় ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এটি নির্ধারণ করেছে যে এবার থেকে তৃতীয় শ্রেণী থেকেই এআই ও কম্পিউটেশনাল থিঙ্কিং এই দুটি সাবজেক্টকে সিলেবাসে ইনক্লুড করা হবে,
এবং এটি 2026-27 সেশন থেকে শুরু করা হবে। এবং যে সংযোগী সংস্থাগুলি এগুলি ইনক্লুড করবে, অর্থাৎ যে বোর্ডের বইতে এই সিলেবাসটি ইনক্লুড হবে, সেগুলি হলো সিবিএসসি, এনসিইআরটি, কেভিএস, এনভিএস এবং বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকার শিক্ষার বোর্ডগুলি। অর্থাৎ এবার থেকে ক্লাস 3 থেকেই আমাদের ভারতের বাচ্চারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটেশনাল থিঙ্কিং এর ব্যাপারে পড়াশোনা করবে, যাতে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটেশনাল থিঙ্কিং এর ভিতটা ছোটবেলা থেকেই খুব শক্তপোক্ত হয়ে যায়। এটা একটি খুবই ভালো ইনিশিয়েটিভ। পরের প্রশ্নটি হলো, অষ্টম পে কমিশন চেয়ারপারসন হিসাবে বিচারপতি রঞ্জনা দেশাইকে নিযুক্ত করা হয়েছে। তিনি কোন প্রতিষ্ঠানের প্রাক্তন বিচারপতি? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো রঞ্জনা দেশাই। ইনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ফর্মার জাস্টিস ছিলেন এবং এনাকে ভারতের 8 পে কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো সাবজেক্ট নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই একে বারবার পড়ে মুখস্থ করতে হয়। এর সব থেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখবেন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে একবার পড়ে শুয়ে পড়বেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি এই অভ্যাসটি তৈরি করতে পারেন, আপনার পরীক্ষার একটিও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং প্রথম স্থান অর্জন করেছেন কে? আপনারা সবাই ডান দিকের ছবিটিকে খুব ভালোভাবে চেনেন। এই ব্যক্তির নাম হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল রেটিং র্যাঙ্কিং এ বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করেছেন। রোহিত শর্মা 38 বছর বয়সে প্রথমবারের মতো আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ শীর্ষস্থান অর্জন করেছেন। তিনি 276টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং 781 পয়েন্টের সাথে বিশ্বের 1 নম্বর ওয়ানডে ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়েছেন। রোহিত শর্মা পঞ্চম ভারতীয় যিনি এই স্থানে পৌঁছেছেন। এনার একটি বিশেষ খ্যাতি আছে যে ইনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3টি 3 শতাধিক রান করার রেকর্ড করেছেন, যেটি আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এবার এটা আইসিসি তে হয়েছে, তো আইসিসির ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো দুবাই, ইউএই তে এবং এর বর্তমানে চেয়ারম্যান হলেন গ্রেগ বার্কলে। বর্তমানে আইসিসি তে 108টি সদস্য দেশ আছে। পরের প্রশ্নটি হলো, রাশিয়া কর্তৃক পারমাণবিক চালিত কোন জলের নিচে ড্রোন লঞ্চ করা হয়েছে? ডান দিকে আপনি যে ড্রোনের ছবি দেখতে পাচ্ছেন তার নাম হলো পোসাইডন। পোসাইডন হলো পারমাণবিক শক্তি চালিত রাশিয়ার জলের নিচের একটি ড্রোন এবং এটি আমার মনে হয় আজ পর্যন্ত সব থেকে লিথাল ড্রোন, কারণ এই ড্রোনটি পারমাণবিক ঊর্জা নিয়ে সঞ্চালিত হয় এবং এই ড্রোনের ক্ষমতা আছে যে বিশ্বের যে কোনো কোস্টাল এরিয়ায় গিয়ে রেডিও অ্যাক্টিভ পাওয়ারের মাধ্যমে এটি সুনামি আনতে পারে। এবার আপনারা বুঝতে পারছেন যে একটি রেডিও অ্যাক্টিভ আর্টিফিশিয়াল সুনামি কত বড় বিধ্বংস আনতে পারে। সেই জন্য এটি খুবই লিথাল ওয়েপন। এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটিকে ডুমসডে ওয়েপন হিসাবে পরিচিত। 2025 সালের নভেম্বর মাসে খাবারোস্ক সাবমেরিন থেকে এটিকে লঞ্চ করে টেস্ট করা হয়েছিল। এর সর্বোচ্চ গতি 100 নট অর্থাৎ 185 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এবং এটি 1000 মিটার পর্যন্ত অপারেশনে সক্ষম। এটি ছোট্ট পারমাণবিক রিঅ্যাক্টর দ্বারা চালিত। এবার এটি রাশিয়া লঞ্চ করেছে, তো রাশিয়ার রাজধানী হলো মস্কো, রাশিয়ার মুদ্রা হলো রাশিয়ান রুবেল এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান হলেন ভ্লাদিমির পুতিন। পরের প্রশ্নটি হলো, 2025 সালের অক্টোবর মাসে ভারতের পাকিস্তান সীমান্তে কোন ত্রিসেবা সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছে? এই যে এক্সারসাইজটি হয়েছে এর নাম হলো ত্রিশূল। এটির অবস্থান হলো পাকিস্তানের সাথে পশ্চিমী সীমান্তে এটি পারফর্ম করা হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা 3টি সেবা মিলে একসাথে এক্সারসাইজটি করেছে। তো এটি 3টি প্রধান মিলে করেছে। তো সেনাবাহিনী প্রধানের নাম হলো জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আমাদের নৌবাহিনী প্রধানের নাম হলো অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, আমাদের বায়ুসেনা প্রধানের নাম হলো এয়ার চিফ মার্শাল এপি সিং এবং আমাদের বর্তমান সিডিএস হলেন জেনারেল অনিল চৌহান। আমি একটা প্রশ্ন আপনাদের জন্য ছেড়ে যাচ্ছি, আপনি প্রিভিয়াস ভিডিওতে এটা পাবেন এর উত্তর, যে জেনারেল অনিল চৌহান একটি বই লিখেছেন, সেই বইটির নাম কি?
পরের প্রশ্নটি হলো, ভারত সরকার কোন স্যাটেলাইটটি লঞ্চ করতে যাচ্ছে যা ভারতের মাটি থেকে গৃহীত সব থেকে ভারী স্যাটেলাইট? ইসরো ভারতের সব থেকে ভারী স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে এবং সেই স্যাটেলাইটটির নাম হলো CMS-03 GSAT-7R। এর ওজন প্রায় 4410 কেজি, যেটি ভারতের মাটি থেকে গৃহীত সব থেকে ভারী স্যাটেলাইট। এটি উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। যে রকেট এই স্যাটেলাইটটিকে উৎক্ষেপণ করবে তার নাম হলো LMV-3 Mark 5, যাকে বাহুবলী নামে আপনারা চিনি। এর উদ্দেশ্য হলো ভারতীয় নৌসেনার জন্য বহু ব্র্যান্ড যোগাযোগ স্যাটেলাইট, অর্থাৎ এটি কমিউনিকেশন স্যাটেলাইট ফর ইন্ডিয়ান নেভি। এবার এটি ইসরো করছে। তো ইসরো স্থাপিত হয়েছিল 15ই আগস্ট 1969 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো বেঙ্গালুরু, কর্ণাটকা এবং ইসরোকে প্রতিষ্ঠিত করেছিলেন ডক্টর বিক্রম সারাভাই। বর্তমানে ইসরোর চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণন। পরের প্রশ্নটি হলো, কোন কন্নড় লেখক এবং অনুবাদক 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? এটি কিছুদিন আগেকার প্রশ্ন, কিন্তু এটাকে আজকে ইনক্লুড করার কারণ এটাই যে বর্তমানের কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, এনাদের কালকে সম্মানিত করেছে। তো ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দুই মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন। একজনের নাম হচ্ছে ভানু মুস্তাক এবং একজনের নাম হচ্ছে দীপা বাস্তি। বাঁ দিকে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ভানু মুস্তাক এবং ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে দীপা বাস্তি। এই ভানু মুস্তাক একটি বই লিখেছেন যার নাম হলো হার্ট ল্যাম্প স্টোরিজ এবং এই বইটি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে এবং এটিকে অনুবাদ করেছেন দীপা বাস্তি। এই জন্য এদের দুজনকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সম্মানিত করেছেন। এবার কর্ণাটক, তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো, ভারতের কোন রাজ্যে নিজেকে প্রথম চরম দারিদ্র্য মুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করেছে? এর 4টে অপশন দেয়া রইল, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া এই কোয়েশ্চেন সম্পর্কে আরো যে তথ্যগুলি আপনারা জানেন সেটিও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনি এর উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু উত্তর অবশ্যই লিখে জানাবেন। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কোথায় রাফেল বিমান উড়িয়েছেন? এর সঠিক উত্তর হলো হরিয়ানার আম্বালা এয়ারফিল্ড। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর PDF আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।